আসসালামু আলাইকুম। আজকে মার্কেট প্রায় ৬০ পয়েন্টের মতন বেড়ে আছে। আমি দাগ দিয়ে রাখছি আমার রেজিস্ট্যান্স এরিয়া ছিল। আমরা এটাকে একটু সাপ্তাহিক চার্টে দেখার চেষ্টা করব আমাদের এই রেজিস্ট্যান্সটাকে। তাহলে পরে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। আমরা সবসময় টপ ডাউন অ্যাপ্রোচে অ্যানালিসিস করার চেষ্টা করব। অ্যানালিসিসটা অনেকটা নিখুঁত হয়। তাহলে যদি আমরা দেখি আমি একটু উপরের দিকে নিয়ে গিয়ে যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আমি মুভিং অ্যাভারেজগুলোকে সরাই দিই। তাহলে পরিষ্কার হবে চার্টটা। আমরা যদি দেখতে পাই তাহলে পরে আমরা দেখব যে এরকম জায়গাতে কত সেটা ৫,১২০, ৫,১১০ এরকম লেভেলে বেশ কিছু সময় ধরে এইটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে, যেটা পরবর্তী পর্যায়ে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করেছে। দেখেন এইখানে উঠে আর আগাতে পারেনি, কাছাকাছি জায়গায় গিয়েছে এবং এইখানে আমরা এটাকে টুইজার বটম বলি। টুইজার বটম সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছে। তারপরে এখানে গিয়ে ও যখন ভেঙে গিয়েছে অনেকখানি নিচের দিকে নেমে গিয়েছে এবং এরকম জায়গাতে আমরা বেশ প্যানিকড হয়ে গিয়েছিলাম। আমাদের কাছে মনে হচ্ছিল সেই সময়, আমাদের কাছে বলতে কি অনেক অ্যানালিস্টই সে সময় মনে করছিলেন যে মার্কেট হয়তো ৪,২০০ বা আরও নিচের দিকে নেমে যায় কিনা। তারা বিভিন্ন দূরবর্তী রেজিস্ট্যান্স টেনে টেনে দেখাচ্ছিলেন। আমার কাছে মনে হয়নি সেটা, কারণ আমরা জানতাম যে এই জায়গাতে একটা সাপোর্ট মার্কেটের আছে। তো যাই হোক, এখন এটা সাপ্তাহিক চার্ট। আমরা দেখব যে এই সপ্তাহে আরও ২ কর্মদিবস আছে। মার্কেট এটাকে টপকাতে পারে কিনা। যদি টপকাতে পারে তাহলে পরে আমরা আরেকটু বেশি আশাবাদী হব এবং আমাদের রেজিস্ট্যান্স কোথায়, আমাদের এখানে ভলিউম আছে। ভলিউমগুলো ডেফিনিটলি উপরের দিকেই আছে। আমরা রেজিস্ট্যান্স লেভেলটা মোটামুটি ৫,৩৫০ এরকম জায়গাতে রেজিস্ট্যান্স খুঁজব বা ফিবোনাক্কি টেনেও আমরা রেজিস্ট্যান্স আঁকতে পারি। বিভিন্নভাবে রেজিস্ট্যান্স আঁকা যায়। যাই হোক, মার্কেট যদি এটা ব্রেক করতে পারে তারপর আমাদের কাছে অন্ততপক্ষে ৫,৩৫০ এই লেভেল পর্যন্ত একটা স্মুথ রাস্তা তৈরি হবে আমাদের সামনে, আশা করি। এটা নির্বাচনের আগেই হবে এটা আমার প্রত্যাশা ছিল না। আমার কাছে মনে হয়েছিল যে এই জায়গাতে এসে মার্কেট এখানে ২-১ দিন দাঁড়ায় থেকে তারপর এটা ব্রেকআউট করে নির্বাচনের পরে মার্কেট ভালো আরও উপরের দিকে যাবে এবং যে কোনো সেন্সেই মার্কেট খুব ভালো একটা কন্ডিশনে ছিল। আমি গত দিনের আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে যে কোনো বিচারেই মার্কেট আপ ট্রেন্ডে ছিল। মুভিং অ্যাভারেজের বিচারে মার্কেট আপ ট্রেন্ড ছিল। স্ট্রাকচারাল কাঠামো বিবেচনায় মার্কেট আপ ট্রেন্ড ছিল। তারপরে প্যাটার্ন অনুযায়ী মার্কেট আপ ট্রেন্ড ছিল। রিভার্সাল প্যাটার্ন আমি দেখিয়েছিলাম। ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট আপ ট্রেন্ডে ছিল। সুতরাং বিভিন্ন এই সেম ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেই মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং এই আপ ট্রেন্ড এত সহসা নষ্ট হবে না। আমি আশা করছিলাম যে নির্বাচনের পরে হয়তো এটা হবে, নির্বাচনের আগে হয়েছে। ঠিক আছে, ওকে। আগে হলেই তো ভালো। অসুবিধা নেই। আমরা এখন দেখব যে ৫,১২০ এই লেভেলটা মার্কেট এই ২ দিনে ধরে রাখতে পারে না মার্কেট আবার নিচের দিকে নেমে যায়। আমাদের আপাতত টার্গেট থাকলো ৫,৩৫০ এটুকু রাস্তা আমরা আশা করছি যে মার্কেট কোনো রকমের শক্ত কোনো বাধা ছাড়া মার্কেট আগাবে উপরের দিকে। দেখা যাক, আল্লাহ ভরসা। আর যেটা বলেছিলাম আমার গত ভিডিওগুলোতে যে ইন্স্যুরেন্স সেক্টরের এক সাইড দিয়ে কারেকশন করে আরেক সাইডকে তুলে নিচ্ছে উপরের দিকে। এইটা ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একটা ভালো দিক। পাশাপাশি লাইফ সেক্টর নিয়ে আমার গত ভিডিওটা আপনারা দেখে নিন, ওখানে বিস্তারিত আলোচনা করা আছে। আজকে আমি কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথম কথা, শেয়ার নিয়ে আলোচনা করব নাভানা ফার্মা নিয়ে। নাভানা ফার্মা শেয়ারটা চমৎকারভাবে মুভ দিয়েছে। আমাদের প্রথম টার্গেট ৫৭, দ্বিতীয় টার্গেট ৬১, মুভমেন্টের দিকে আগাচ্ছে। এটা একটা বেশ ভালো একটা মুভমেন্টের শেয়ার ছিল। আমাদের এখানে মুভিং অ্যাভারেজগুলোকে প্লট করি, আমাদের এখানে চমৎকার আজকেও শেয়ারটা কেনা যেত। টানের অবস্থাতে এক ভালো একটা ইনগাল্ফ ক্যান্ডেল তৈরি হয়েছে। এই দুইটা ক্যান্ডেলকে আমরা বিগ শ্যাডো ক্যান্ডেল বলি। ছোট্ট একটা ক্যান্ডেলকে বিশাল বড় একটা ক্যান্ডেল দিয়ে ইনগাল্ফ করে নিয়েছে। আশা করছি এই শেয়ারটা সর্বোচ্চ টার্গেট আমাদের কোথায়, আমাদের সর্বোচ্চ টার্গেট এখানে ৬১ টাকা লেভেলে। এখানেই ভলিউম আছে, তার মানে এইটুকু জায়গা পার হতে নাভানা ফার্মার খুব বেশি কষ্ট পেতে হবে না, খুব বেশি প্রতিরোধের মুখে পড়তে হবে না নাভানা ফার্মাকে। আশা করছি যে এইটুকু খুব সহসায় পার হতে পারবে। আমাদের ট্রেন্ড বারগুলো ছিল আর কারেকশন বারগুলোতে ভলিউম সুস্পষ্টভাবে খুব বেশি ছিল না। এই শেয়ারটা একবারে অত দূর যাবে এটা আশা করাটাও ঠিক না। ৫৭-৫৮ টাকা লেভেলে প্রফিট টেক করা যেতেই পারে, কিন্তু আলটিমেটলি ৬১ টাকা লেভেলে অবশ্যই প্রফিট টেক করে এই শেয়ার থেকে আপাতত বের হতে হবে। এটা একটা ভালো শেয়ার।
টেক্সটাইল সেক্টরগুলো নিয়ে একটা খারাপ গুজব মার্কেটে চলছে যে টেক্সটাইল সেক্টরগুলো বন্ধ হয়ে যাবে। আমি নিউজটা পড়লাম, আসলে ওইটা বন্ধ হবে না। তারা কিছু দাবি দেওয়া উত্থাপন করেছে, সুতার বিষয় নিয়ে কিছু কথা বলেছে, যেগুলো তাদেরকে আগে ইন্ডিয়া থেকে আসতো বাংলাদেশে, সেগুলো সম্ভবত বন্ধ হয়ে গিয়েছে। সুতার খরচ তাদের বেড়ে গিয়েছে, সব কিছু মিলে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। এরকম ধর্মঘট তো হয় যে এক জেলার বাস আর এক জেলাতে যাবে না, ওটা সরকারি হস্তক্ষেপে সরকারি আশ্বাসে হয়তোগুলো উঠে যায়। তো যদি এই হরতাল যদি উঠে যায় তাহলে পরে আশা করি টেক্সটাইল সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। টেক্সটাইল সেক্টর বন্ধ হয়ে যাবে একটা দেশে, টেক্সটাইল মিলগুলো, এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো বিষয় না। আশা করি এই সংকট কাটায় উঠবে টেক্সটাইল সেক্টরগুলো, এবং তার কিছু লক্ষণ আমরা দেখতে পেয়েছি। মোজাফফর হোসেন স্পিনিং মিল দেখেন আজকে সুন্দর, বেশ ভালো ভলিউম নিয়ে সে আগাচ্ছে। আশা করি আমাদের এখানে ভলিউমের রেজিস্ট্যান্স আছে 18 টাকা 19 টাকা লেভেলের দিকে। আশা করি অত দূর পর্যন্ত সে যেতেই পারে এই শেয়ারটা। যারা ধরে আছেন শেয়ারটা, আমরা শেয়ারটাকে লোকেট করেছিলাম এই জায়গায়, দাগ দেওয়াই আছে 14 টাকা 80 পয়সা লেভেলে, এরকম জায়গাতে আমার এখানে যাচ্ছে স্টপ লস আমার দেখাই। এই কি আমরা শেয়ারটা এই জায়গাতে লোকেট করেছিলাম, জাস্ট এই জায়গাতে আসে না। আমরা শেয়ারটাকে এই জায়গাতে লোকেট করেছিলাম, আমাদের স্টপ লস ছিল এখানে। শেয়ারটা উঠে গিয়ে ওই খারাপ নিউজে একটু একটু শেকি ভাব দেখিয়েছিল, কিন্তু আজকে শক্তভাবে সে উপরের দিকে উঠে গিয়েছে। আশা করি শেয়ারটা 18 থেকে 20 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। এটা একটা ভালো। তারপরে আমরা যদি অন্যান্য শেয়ারগুলোর দিকে দেখাই, মুন্নু ফেব্রিক্স মুন্নু ফেব্রিক্স নিয়ে কঠিন সতর্কতা দেওয়া ছিল যে শেয়ারটা নেমে যেতে পারে 19 টাকা 40 পয়সা। ভিডিওগুলো একটু দেখবেন, আগের ভিডিওগুলো 19 টাকা 40 পয়সাতেই সে এখানে এসে একটা সাপোর্ট লেভেলে এসে সে একটা দেখেন কি ক্যান্ডেল তৈরি করছে, এটাকে কি বলবো, মর্নিং ডজি স্টার, ঠিক আছে ফাইন, মর্নিং ডজি স্টার ক্যান্ডেল তৈরি করেছে। এখন এই শেয়ারটা কিছু দূর যাওয়ার সক্ষমতা রাখে, অ্যাটলিস্ট 21 টাকা লেভেলে। আর এখন যারা কিনতে পেরেছেন এই ডজি স্টার দেখে এই জায়গাতে স্টপ লস ধরে, তারা আশা করি খারাপ করেননি। জাস্ট এখানে স্টপ লসটা মাথায় রাখতে হবে সব সময়। আমরা যদি স্টপ লস নিতে না জানি তাহলে পরে এই ব্যবসা থেকে আমরাই স্টপ আউট হয়ে যাব। কেমন? আর যেটা আজকে 3% লস হচ্ছে, সেই লসটা একসময় গিয়ে 30% হয়ে যাবে, 40% হয়ে যাবে। আর আমরা অবশ্যই সব টাকা দিয়ে একটা শেয়ার কিনবো না, ডেফিনিটলি কিনবো না। এটা আমাদের ব্যবসার আর একটা বড় ভুল। আমরা এখানে রাতারাতি, হ্যাঁ, ইসলামী ব্যাংকের মতন একটা শেয়ার হঠাৎ করে মনটা খারাপ হবে। ইসলামী ব্যাংকটা মনে হচ্ছিল যে ভালো হবে, যাই হোক, ইসলামী ব্যাংকের মতন একটা শেয়ার ধাপ করে 10%-এর একটা গ্যাপ দিল। এই গ্যাপটা এই গ্যাপটা দেখে আমরা যদি প্রলুব্ধ হই এবং অন্য একটা শেয়ারও এরকম প্রত্যাশা করি যদি সব টাকা দিয়ে ওই শেয়ারটা কিনি, তাহলে পারে কিন্তু আমরা বিপদগ্রস্ত হব। ডেফিনিটলি বিপদগ্রস্ত হব, কেননা ইসলামী ফিন্যান্স আজকে দাম বেড়েছে, হলটেড হয়েছে, বা অন্য একটা শেয়ার আজকে হলটেড হয়েছে, ওইটা দেখে দেখে আমি আর একটা শেয়ার কিনলাম। যে ঠিক আছে ওই শেয়ার দুটো হলটেড হচ্ছে, এডিএন টেলিকম হলটেড হয়েছে, ঠিক আছে, আমি ওটা দেখে দেখে আজকে একটা শেয়ার কিনলাম। আমার শেয়ারটা যে পিছনের দিকে হলটেড দিবে না তার কোনো গ্যারেন্টি আছে? তো আমরা কখনোই আরেকটা শেয়ার দেখে বা আরেকটা শেয়ার ওরকম করেছিল মনে করে আমার শেয়ারটা ওরকম করবে মনে করি সব টাকা দিয়ে একটা শেয়ার কিনবো না, এটা একটা ভুল। এবং ডেফিনেটলি স্টপ লসটা আমরা মাথায় রাখবো। স্টপ লস আমাদের ব্যবসার আহ, প্রধান হাতিয়ার। আমাদের কোনো ট্রেডেই গ্যারেন্টি নাই, আমরা স্টপ লস দিব, টেক প্রফিট দিব, আমরা শেয়ারটাকে ছেড়ে দিব। স্টপ লস হিট করলে স্টপ লস নিতে দ্বিধা করবো না, হোক না পরপর একটা স্টপ লস হিট করুক। কিন্তু যদি শেয়ার, হ্যাঁ, এরকম হবে যে স্টপ লস হিট করার পরে আপনি যে শেয়ারটা ছেড়ে দিয়েছিলেন সেই শেয়ারটা ধুমধুম করে বেড়ে যাচ্ছে উপরের দিকে, এরকমও ঘটনাও আপনি দেখতে পাবেন। কিন্তু এরকম ঘটনাও ঘটবে যে স্টপ লস নিয়েছেন, না নিলে পরে আপনি 40% 50% ডাউনে চলে আসছেন, এরকম ঘটনাও ঘটবে। তো আমরা সবসময় খারাপটাকেই বিবেচনা করব। স্টপ লস নেওয়ার পরে শেয়ারের দাম বাড়বে এরকম ঘটনাও ঘটবে, কিন্তু সেটাকে খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা পার্ট অফ বিজনেস। যাই হোক, যেটা বলছিলাম আর কি, যারা কিনতে পেরেছেন আজকে এই জায়গাতে এই শেয়ারটা মর্নিং ডজি স্টার দেখে তারা বেশ ভালো করেছেন। 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও নিয়ে তারা প্রফিট টেক করবেন 21 টাকা 50 পয়সা এরকম লেভেলে কিছু প্রফিট টেক করবেন। এখন খুব টেকনিক্যালি শেয়ার বাছাই করতে হবে, নির্বাচন সামনে। মুন্নু গ্রুপের শেয়ারগুলো ডেফিনেটলি বিএনপি ঘরানার শেয়ার। আবার জামাত ইসলাম ঘরানার কিছু শেয়ার আছে মার্কেটে, আমরা সেগুলো দেখে, যেমন ইসলামী ব্যাংক, তারপরে ইবনে সিনা, একমি ল্যাব সম্ভবত হ্যাঁ হবে, এই শেয়ারগুলো জামাতের ঘরানার শেয়ার। এই শেয়ারগুলো দেখেন আজকে মুভমেন্ট আসছে, আমরা একটু সতর্ক হবো এবং শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে একটু কৌশলী হব।
যেটা বলছিলাম আর কি, যে টেক্সটাইল সেক্টর এই সংকট কাটায় উঠবে আশা করি, এবং সংকট কাটায় উঠলে পরে এই শেয়ারগুলোতে মুভমেন্ট হবে। এক্সেপ্ট আমাদের হাতে থাকা এনভয় টেক্সটাইল শেয়ারটা একদম শক্ত পাথরের মতন দাঁড়ায় ছিল, সে কোনো মুভমেন্ট দিল না একদম। দেখেন আমাদের স্টপ লস পয়েন্ট হচ্ছে এই পিনবারের গোড়া দেওয়া আছে, এখানে যদি হিট করে তাহলে পরে স্টপ লস নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আসে না, আসে না, আসে না। স্টপ লস নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই স্টপ লস একটু নিচে সেট করতে হয়। আমার এখানে পিনবার ধরেন 48 টাকা 70 পয়সার নিচে ক্লোজ হলে পারে স্টপ লস না নিয়ে কোনো উপায় থাকবে না। শেয়ারটা এই জায়গাতে আজকে শক্ত অবস্থান নিয়ে দাঁড়ায় ছিল, নিচের দিকে নামেনি, কিন্তু অন্যান্য টেক্সটাইলগুলো মুভমেন্ট দিলে পরেও এই শেয়ারটা মুভমেন্ট দেয়নি। ট্রেন্ড লাইন আছে, প্লাস এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। সব কিছু মিলায় আমাদের এটা একটা ভালো শক্ত সাপোর্ট, এবং কিছুতেই এই সাপোর্ট ভাঙা যাবে না এই শেয়ারটাতে। আমরা আশা করছিলাম যে শেয়ারটা হয়তো শেষের দিকে এসে রিটার্ন নেওয়ার চেষ্টা করবে, ভালো ভলিউম, তুলনামূলকভাবে ভালো ভলিউম পেয়েছে। শেয়ারটা পড়েনি, কেনার একটা সাপোর্ট ছিল। আমরা আগামী দিনকে দেখবো ও কি আচরণ করে, যদি খারাপ হয় বের হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই শেয়ারটা থেকে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তো টেক্সটাইল সেক্টর নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। সেক্টর রিকভারি করার চেষ্টা করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধর্মঘট স্থায়ী হবে না, হয়তো ধর্মঘট ঘটার আগেই এটা সমঝোতাতে আসবে। তারপরে আর একটা শেয়ার আসি, এসিআই। দীর্ঘমেয়াদী শেয়ার, এই শেয়ারগুলো আপনাকে হতাশ করবে না। আমাকে একজন ফোন দিয়ে বলছিল যে এসিআর একটা বড় পরিমাণ লোন ছিল, যে লোনটা তারা শোধ করে দিয়েছে। ফান্ডামেন্টালি শেয়ারটা স্ট্রং, এবং শেয়ারটা দেখেন ও একটা শক্ত আপ ট্রেন্ড নিয়ে আসে, একটা আপ ট্রেন্ড নিয়ে আসে শক্ত। কেমন, ও নিচের দিকে নামছে না, আমি একটু গাঢ় করে দিই এটাকে। একটা শক্ত আপ ট্রেন্ড নিয়ে সে আসে। এখন পর্যন্ত সে লোয়ার লো করেনি, সে হায়ার হাই করে আসে। এটাকে সময় দিলে পারে এই শেয়ারগুলো বেশ ভালো করবে, এবং এর উপরের দিকে যাওয়া যথেষ্ট জায়গা আছে। আমরা এই শেয়ারগুলোর দিকে একটু তাকাবো, খেয়াল রাখবো, অবশ্যই খেয়াল রাখবো। উপরের দিকে যাওয়ার যথেষ্ট জায়গা আছে। আমাদের এই ভলিউমগুলো আছে 291 টাকা লেভেলের দিকে, আমাদের এইখানে ভলিউম আছে 291 টাকা লেভেলের দিকে, এবং শেয়ারটা সারপ্রাইজিংলি অনেক উপর থেকে পড়ছে। শেয়ারটা আলটিমেটলি 435 টাকা এরকম লেভেলে, বা আর একটু নিচের দিকে নামায় দিই 329 টাকা এরকম লেভেলের দিকে শেয়ারটা যাওয়ার সক্ষমতা রাখে। আমরা এই শেয়ারটাকে দিকে সতর্ক দৃষ্টি রাখবো, এবং এই শেয়ারটা আমরা যদি কাছে থাকে তাহলে পরে কিছু শেয়ার রাখবো, কিছু প্রফিট টেক করবো, কিন্তু কিছু শেয়ার আমরা হাতে রাখতেই পারি। ট্রেলিং স্টপ নামে একটা পদ্ধতি আছে, কিছু শেয়ার আপনি প্রফিট নিয়ে নেন, আর কিছু শেয়ার নিয়ে আপনি ট্রেলিং স্টপ ফলো করেন। 3 ক্যান্ডেল ট্রেলিং স্টপ আছে, মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেলিং স্টপ করা যায়। আমার ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে এই বিষয়গুলো আমি দেখাই যে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। সুইং লো দিয়ে করা যায় ট্রেলিং স্টপ, আপনি আপনার জন্য যেটা সুইটেবল সেটা বাছাই করে নেবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে 3 ক্যান্ডেল ট্রেলিং স্টপটা বেশি ভালো লাগে, যাই হোক আপনার কাছে অন্যটা লাগতে পারে। ডোমিনির শেয়ারটা হঠাৎ করে দুদিন থেকে ভয়ঙ্কর রকম পড়ে গিয়েছে। আমি ভালো শেয়ারগুলো নিয়ে আজকে আলোচনা না করে খারাপগুলো নিয়ে আলোচনা করি, কারণ ভালো শেয়ারগুলোতে আজকে গোটা মার্কেটে ভালো শেয়ারে ভরা। ডোমিনেজ শেয়ারটা আজকে ভয়ঙ্কর রকমভাবে পড়ে গিয়েছে। অনেকেই ফোন দিয়েছিলেন যে ডোমিনেজ নিয়ে কি করব, বিপদগ্রস্ত হয়ে গিয়েছি। দেখেন ডোমিনেজ কোথায় সাপোর্ট পেয়েছে, এই দেখেন এইখানে একটা পিন বার আছে, এই পিন বার বরাবরই এইখানে আসছে হচ্ছে সাপোর্টটা পেয়েছে, লোয়ার প্রাইস রিজেক্ট। এটা কোন জায়গা চলেন দেখি টান দিয়ে, নিশ্চয়ই এটা একটা ইম্পর্টেন্ট জায়গা হবে চার্টের। আমরা একটু টেনে দেখবো এই জায়গাটা। এই জায়গাটা দেখেন, সুন্দর একটা একটা সাপোর্ট এরিয়া, তাই না? আমাদের এখানে মাল্টিপল সাপোর্ট পাচ্ছে, এখানে 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 এখানে, এটা কোন কত 24 টাকা 50 পয়সা এই লেভেলটা, তাই না? এই লেভেলটাতে এখানে গিয়ে সে সাপোর্ট পেয়েছে আমাদের একটা সার্টেন। চমৎকার। তো এই জায়গাতে সাপোর্টটাকে ধরে রাখতে হবে এখন। এখন অনেকেই বলছেন যে কি করবে, এটা তো অনেক দূর গিয়েছে, এটা কি শেষ হয়ে যাবে না কি হচ্ছে? ডেফিনেটলি এটা একটা চিন্তার বিষয়। এই শেয়ারটা যারা আছে ও একবার এখানে টেস্ট করতে যাবে 27 টাকা 80 পয়সা 28 টাকার লেভেলে। তো যদি নিচের দিকে পাওয়া যায় এই শেয়ারটা এরকম জায়গাতে, এই 24 টাকাতে স্টপ লস ধরে শেয়ারটা ট্রাই করে দেখতে পারেন। অনেক উপরের দিকে উঠে গিয়েছে, তো ধূপ করে এই শেয়ারটাকে ফেলে দিবে এরকম মনে করছি না। এইটুকু ঝুঁকি নেওয়া, কিছু কিছু পরিমাণ শেয়ার যদি কেউ মনে করেন যে না আমি একটু ঝুঁকি নিতে চাই এই শেয়ারটাতে, নিয়ে দেখতে পারে। জাস্ট 24 টাকাতে স্টপ লস দিবেন,
আর শেয়ারটা কেনার চেষ্টা করবেন এই 25 টাকা 20 পয়সার দিকে, যদি পাওয়া যায় কেনার চেষ্টা করবেন। একটা ঝটিকা 10% প্রফিট পাওয়া যেতেই পারে 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও দেখে। খুব ট্রিকি, খুব কৌশলী হয়ে শেয়ারটা কিনতে হবে। মনে রাখবেন এই শেয়ারটা যদি 24 টাকা ভেঙে যায় মারাত্মক বিপদের মধ্যে পড়তে হবে এই শেয়ারটা নিয়ে। ট্রেন্ড লাইন ভেঙে যাবে এই শেয়ারটাতে। সব কিছু মিলে শেয়ারটা খারাপ হয়ে যাবে। সত্যি ওভারঅল ট্রেন লাইন ভাঙবে এবং সব কিছু মিলে শেয়ারটা খারাপ হয়ে যাবে। এই জায়গাতে সাপোর্ট পেতেই হবে সব কিছু মিলায়। আমি যদি এটাকে ট্রেন লাইন ধরি এখান থেকে, দেখেন এখান থেকে সব কিছু মিলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট জায়গা। তো ঠিক আছে, অনেকে ফোন দিচ্ছিলেন ওই জন্য ডোমিনিক্সটা নিয়ে আসলাম। তারপরে এশিয়া ল্যাব, এই শেয়ারটা নজরে ছিল অনেকক্ষণ ধরে। এই শেয়ারটা নিয়ে আমরা এই জায়গাতে প্রত্যাশা করছিলাম যে এই শেয়ারটা যদি উঠে এইটা, তাহলে এই শেয়ারটা 72 টাকার দিকে যাওয়ার সক্ষমতা রাখে। ও এখান থেকেই পড়ে গিয়েছে, আমরা দেখেছিলাম যে এইখানেই আছে ভলিউম রেজিস্ট্যান্স, দাগ টানাই ছিল। তো এই শেয়ারটা আবার মুভমেন্টে আসার চেষ্টা করেছে এবং এই জায়গাটা ব্রেক করেছে। কোনটা সেটা 56 টাকা 30 পয়সা, এই লেভেলটা ব্রেকআউট করেছে আজকে এবং এই ডায়াগোনাল রেজিস্ট্যান্সটাও ব্রেকআউট করেছে, ডবল ব্রেকআউট হয়েছে এই শেয়ারটাতে। আমরা শেয়ারটার দিকে সতর্ক দৃষ্টি রাখবো। টার্গেট এই শেয়ারটাতে আপাতত 75 টাকা, এরকম লেভেলে 75 টাকা লেভেলে এই শেয়ারটা আমরা সতর্ক দৃষ্টি রাখবো। এরকম সিচুয়েশন থেকে এই রহিমা ফুড কিন্তু পড়ে গিয়েছিল, সতর্ক থাকবেন। সার্টেন কৌশল আছে এই শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার জন্য। অবশ্যই ডেফিনেটলি স্টপ লস সেট করতে হবে। হায়ার হাই মানে বাই হাই সেল হায়ার, এই টেকনিকে স্টপ লসের প্রয়োগ ডেফিনেটলি করতে হবে খুব সতর্কতার সাথে। তা না হলে ধরা খেয়ে যাবেন। এই শেয়ারগুলোতে সুবিধা হচ্ছে যে আপনাকে খুব দ্রুত রেজাল্ট দিবে। মানে 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন এই শেয়ারগুলো থেকে। হায়ার হাই এই বাই হাই সেল হায়ার এই পদ্ধতিতে যদি শেয়ার কিনেন। তো এই শেয়ারটি ল্যাব শেয়ারটার দিকে একটু সতর্ক দৃষ্টি রাখবেন। এই শেয়ারটা সামনে ভালো হতে পারে। এরকম একটা শেয়ার হচ্ছে এডিএন টেলিকম। এডিএন টেলিকম আমাদের কয়েকজন স্টুডেন্ট খুবই চেষ্টা করছিল শেয়ারটা কেনার। আমরা দেখলাম যে না, শেয়ারটা ব্রেকআউট হয়েছে। আগামীকালকে যদি এই শেয়ারটা রিটেস্টে আসে কিনতে পারেন ডেফিনেটলি। এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে স্টপ লস ধরে কিনতে পারেন। যদি আগামী দিন বেড়ে যায়, খুবই সম্ভাবনা আছে আগামী দিন সকালবেলাতে বেড়ে যাওয়া, কেনার দরকার নেই। লাভ দিয়ে ও রিটেস্ট করতে আসবেই এই জায়গাতে। রিটেস্ট করতে আসলে কিনেন। জাস্ট এই ব্রেকআউট ক্যান্ডেলের গোড়ার নিচে স্টপ লস দিয়ে আপনি শেয়ারটা কিনতে পারেন। যত কমে পাওয়া যায়, যদি আরও নিচে পান, যদি 60 টাকাতে পাওয়া যায় আরও ভালো, যদি আরও একটু কমে পাওয়া যায় আরও ভালো। তো মোটামুটিভাবে আমি ব্যক্তিগতভাবে 59 টাকা 60 পয়সা এরকম রেটে এই শেয়ারটা কেনার পক্ষপাতে যদি আসি। যদি উপরের দিকে উঠে যায়, যাক, এ ধরনের আরও অনেক শেয়ার পাবো। এডেন টেলিকম ও একটা সুন্দর জায়গা ব্রেকআউট করেছে, ব্যাপক ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে। এখন আমরা এই টানের উপরে এই শেয়ার ডেফিনেটলি কিনবো না। কিনলে পারে কি হবে, অলরেডি 10% গ্যাপ হয়ে গিয়েছে। আগামী দিন ধরেন টানের উপরে আপনি কিনলেন, আরও 5% গ্যাপ দিয়ে বা 3% গ্যাপ দিয়ে আপনি শেয়ারটা কিনলেন। কেনার পরে কি হবে, কেনার পরে যদি ও নিচের দিকে নামে, তাহলে আপনার স্টপ লস কত হবে, 14% নিচে। 14% স্টপ লস দিয়ে শেয়ার ব্যবসা করে লাভ করা মুশকিল। 3% 5% ম্যাক্সিমাম একটা শেয়ারে স্টপ লস পয়েন্ট যদি হয়, নিকটবর্তী হয়, তাহলে সেই শেয়ার কেনা যাবে ডেফিনেটলি এই শেয়ার। এবং এই কারণেই আজকে যখন শেয়ারটা 7% 8% বেড়ে গিয়েছিল, যখন শেয়ারটা 60 টাকার দিকে চলছিল, তখন আর কিছুতে এই শেয়ারটা আমার নেওয়ার ইচ্ছা হয়নি। যে ঠিক আছে আজকে দেখি ও কী করে, যদি ও এখান থেকে ঘুরে আসে, যদি এই জায়গাতে রেজিস্ট্যান্স, এটা একটা স্পষ্ট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সে সে পার নাও করতে পারতো। তো সব কিছু মিলাই আমরা আগামীকালকে শেয়ারটার মুভমেন্ট দেখে কোথায় কেনা যায় শেয়ারটা, সেটা আমরা দেখার চেষ্টা করি। শেয়ার নিয়ে কাজ করতে যাচ্ছিলাম। বেক্সিমকো ফার্মা সংক্ষেপে শেষ করি। বেক্সিমকো ফার্মা বেক্সিমকো ফার্মা শেয়ারটা আগানোর চেষ্টা করছে, আগানোর জায়গা থেকে সে আগাচ্ছে। বেক্সিমকো ফার্মা নিয়ে গতদিনকে চমৎকারভাবে আমার অ্যানালিসিস ছিল, আপনারা দেখবেন এটা। কেন এটা আমাদের কেনার পছন্দ জায়গা ছিল বেক্সিমকো ফার্মা। তারপরে এনভার্টেক্স নিয়ে আলোচনা করেছি মোটামুটি। আম, সোনালী পেপার সোনালী পেপার সোনালী পেপার নিয়ে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই শেয়ারটা সর্বোচ্চ টার্গেট 60 টাকা থেকে 56 টাকা। প্রচুর ভলিউম আছে এই সাইডে,
এই ভলিউমগুলো সব উপরেই আছে। এই লেভেলটা ক্রস করতে গেলে পরে প্রচুর টাকা নিয়ে লাগতে হবে এই শেয়ারটাকে। তো 60 টাকা থেকে 56 টাকা আমাদের এই শেয়ারটার প্রাথমিক টার্গেট থাকলো। আল্লাহ মালুম, দেখা যাক কি হয়। তো মোটামুটি আজকে অনেকখানি বক্তব্য দেওয়া হয়ে গেল। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। যারা এতক্ষণ ধরে শুনলেন, জাযাকাল্লাহু খায়রান। একটা লাইক দিবেন ভিডিওতে। আর ডেফিনিটলি খুব সতর্কতার সাথে ট্রেড করবেন। আহ, সবসময় স্টপ লসটা খেয়াল রাখবেন যে কোথায় স্টপ লস দিচ্ছেন। সবসময় একটা প্ল্যান থাকা লাগবে আপনি যখন একটা শেয়ার কিনবেন। আমরা বাসা থেকে বের হওয়ার সময়, যে কোনো কাজে বের হওয়ার সময় একটা প্ল্যান নিয়ে বের হই। সাপ্তাহিক বাজার করতে যাই, সেখানেও আমাদের প্ল্যান থাকে কোথায় থেকে কিনবো, কি কিনবো, কিভাবে যাব বাজারে, বাজার থেকে আসবো কিভাবে, কার কাছ থেকে কোন কোন পণ্যগুলো কিনবো, কোন কোন পণ্য কতটুকু কিনবো, সব আমাদের প্ল্যান করা থাকে। আমরা শুধু প্ল্যান না, আমরা কাগজে লিখে নিয়ে যাই যাতে ভুলে না যায় কোনো একটা পণ্য বাজার থেকে আনার সময়। অথচ শেয়ার ব্যবসা করার সময় আমাদের কোনো প্ল্যান থাকে না। আমরা সকালে ঘুম থেকে উঠে কাউকে ফোন দিই, বা আগের রাতে কাউকে ফোন দিই, উত্তেজনাতে হয়তো রাত্রিবেলা ঘুমও হয় না আমাদের ঠিক মতো। তারপরে হাউসে গিয়ে আমরা অসতর্কতামূলকভাবে কোনো রকমের কোনো প্রিপারেশন নাই, আমরা একটা শেয়ার কিনি। এবং সেই শেয়ারটা কিনে লাভ যদি হয়, তাহলে কেন লাভ হলো সেটা আমরা জানি না। লস হলে পরেও আমরা জানি না যে কেন লস হলো। আমরা শুধু ফোন দিই যে কেন লস হলো, শেয়ারটা বাড়ছে না কেন। যে আমাদেরকে সাজেস্ট করেছিল তার কাছে কোনো উত্তর থাকে না। কেননা যিনি আপনাকে সাজেস্ট করেছেন তিনিও জানেন না যে কেন আপনাকে শেয়ারটা কিনতে বলা হয়েছিল। উনি নিউজ আপনাকে জাস্ট কনভে করবেন এরকমভাবে। শেয়ার না কিনে আপনি নিউজ নেন, ডেফিনিটলি নিউজ আপনি নেন। নিউজ মার্কেটে যারা নিউজ নিয়ে ব্যবসা করে তারা ডেফিনিটলি আমরা যারা অ্যানালাইসিস করি তাদের থেকে আগায় থাকে। কিন্তু আপনি আপনার সেই নিউজটাকে নিজের মতন করে ক্যালকুলেশন করে নেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি, ধন্যবাদ ভিডিও শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।